আমি পদ্মজা এলমা বেহরুজ প্রথম খণ্ডের প্রথম পর্ব। ফাহিমা ক্লান্ত হয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ল। হাত থেকে লাঠি পড়ে গিয়ে মৃদু আওয়াজ তোলে। তার শরীর ঘেমে একাকার, কপালে বিন্দু বিন্দু ঘাম হাতের তালুতে মুছে বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস ফেলল। এরপর চোখ তুলে সামনে তাকালো। রিমান্ডে কোনো পুরুষই টিকতে পারে না, সেখানে একটি মেয়ে আজ 4 দিন ধরে রিমান্ডে। তার সামনের চেয়ারে বসে ঝিমোচ্ছে। 4 দিনে একবারও মুখ দিয়ে টু শব্দটি করল না। শারীরিক মানসিক কত নির্যাতন করা হয়েছে, তবুও ব্যথায় আর্তনাদ পর্যন্ত করেনি। মনে হচ্ছে একটা পাথরকে পেটানো হচ্ছে, যে পাথরে রক্ত ঝরে কিন্তু জবাব খোলে না। তখন সেখানে আগমন ঘটে ইন্সপেক্টর তুষারের। তুষারকে দেখে ফাহিমা কাতর স্বরে বলল, সম্ভব না, আর কিছুতেই মুখ খুলছে না। তুষার অভিজ্ঞ চোখে মেয়েটিকে 2 সেকেন্ড দেখল, এরপর গম্ভীর কণ্ঠে ফাহিমাকে বলল, আপনি যান। ফাহিমা এলোমেলো পা ফেলে চলে যায়। তুষার একটা চেয়ার নিয়ে মেয়েটির সামনে বসল। বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনার সাথে আজ আমার প্রথম দেখা। মেয়েটি কিছু বলল না, সামনেও তাকালো না। তুষার মেয়েটির দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকালো আর বলল, মা বাবাকে মনে পড়ে? মেয়েটি চোখ তুলে তাকায়। ঘোলাটে চোখ, কাটা ঠোঁট থেকে রক্ত ঝরছে, চোখের চারপাশে গাঢ় কালো, চোখ দুটি লাল। মুখের এমন রং রিমান্ডে আসা সব আসামিরই হয়। তুষারের মুখের প্রকাশভঙ্গি আগের অবস্থানে রেখেই আবারও প্রশ্ন করল, মা বাবাকে মনে পড়ে? মেয়েটি মাথা নাড়ায়, মনে পড়ে তার। তুষার একটু ঝোঁকে। মেয়েটি অসহায় দৃষ্টি মেলে তাকায়। তুষার মেয়েটির হাতের বাঁধন খুলে দিয়ে নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন ছুড়ল, নাম কি? যদিও তুষার মেয়েটির নাম সহ পুরো ডিটেলস জানে, তবুও জিজ্ঞাসা করলো। তার মনে হচ্ছে মেয়েটি কথা বলবে। সত্যি তাই হলো। মেয়েটি ভারাক্রান্ত কণ্ঠে নিজের নাম উচ্চারণ করলো, আমি পদ্ম, আমি পদ্মজা। পদ্মজা হেলে পড়ে তুষারের ওপর। তুষার দ্রুত ধরে ফেলল। উঁচু কণ্ঠে ফাহিমাকে ডাকলো, মিস ফাহিমা, দ্রুত এদিকে আসুন। ফাহিমা সহ আরও 2 জন দ্রুত পায়ে ছুটে আসে। 1989 সাল। সকাল সকাল রশিদ ঘটকের আগমনে হেমলতা ভীষণ বিরক্ত হন। তিনি বারবার পই পই করে বলেছেন, পদ্মর বিয়ে আমি এখনই দেব না, পদ্মকে অনেক পড়াবো। তবুও রশিদউদ্দিন প্রতি সপ্তাহে সপ্তাহে এক এক পাত্রের খোঁজ নিয়ে আসবেন। মেয়ের বয়স আর কতই হলো, মাত্র 16। শামসুল আলমের মেয়ের বিয়ে হয়েছে 24 বছর বয়সে। পদ্মর বিয়ে আমি তখনই দেব, ও পদ্মর পছন্দ মতো। হেমলতা রশিদকে দেখেও না দেখার ভান করলেন। রশিদ একদলা থুতু ফেলল উঠানে। এরপর হেমলতার উদ্দেশ্যে বললেন, বুঝছো পদ্মর মা, এইবার পাত্র আনছি একদম খাঁটি হীরা। হেমলতার বিরক্ত ভরা কণ্ঠ দিয়ে জবাব দিলেন, আমি আমার মেয়ের জন্য পাত্র চাইনি, তবুও বারবার কেন ছুটে আসেন আপনি? যুবতী মায়া ঘরের আহান ভালো না, মেয়েটা তো আমাকেই বুঝতে দেন না। হেমলতার কণ্ঠে বিরক্ত ঝরে পড়েছে। রশিদ অনেক চেষ্টা করেও সুবিধা করতে পারলেন না। ব্যর্থ থমথমে মুখ নিয়ে সড়কের দিকে পা রাখলেন। প্রতিদিনই কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা গজিতে বলবে, মসজিদের বড় ছেলেটারে আমার চাই। রশিদ নিজেও বিড় করে আওড়ান, গ্রামে কি আর ছেলে নাই? একটা ছেলেটাই কেন সবার চোখে পড়তে হইব? চাইলে কি সব পাওয়া যায়? পূর্ণা স্কুলের জামা পরে পদ্মকে ডাকলো, আপা, এই আপা, স্কুলে যাবে না? আপারে। পদ্মজা পিট পিট করে চোখ খুলে কোনো মতে বলল, না। পরপরই চোখ বুজে ঘুমে তলিয়ে গেল। পূর্ণা নিরাশ হয়ে মায়ের রুমে আসে। আম্মা, আপা কি স্কুলে যাইব না? হেমলতা বিছানা ছাড়া রেখে পূর্ণার দিকে কড়া নজরে তাকান। রাগে স্বরে বললেন, যাইব কি, যাবে বলবি। পূর্ণা মাথা নত করে ফেলল। হেমলতার কড়া আদেশ, মেয়েদের পড়াশোনা করাচ্ছি, অশুদ্ধ ভাষায় কথা বলার জন্য নয়, শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। পূর্ণার মাথা নত করতে দেখে হেমলতা তৃপ্তি পান। তার মেয়েগুলো মান্যতা চেনে খুবই আনুগত্য। তিনি বিছানা ছাড়তে ছাড়তে বললেন, পদ্মর শরীর ভালো না, সারা রাত পেট ব্যথায় কেঁদেছে, থাকুক, ঘুমাক। পূর্ণার কিশোরী মন বুঝে যায় পদ্মজা কিসের ব্যথায় কেঁদেছিল। সে পূর্ণা রাতে নানাবাড়ি ছিল বলে জানতো না। ভোরেই চলে এসেছে। নানাবাড়ি হেঁটে যেতে 5 মিনিট লাগে। পূর্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বলেন,
তুই যা, মাথা নিচু করে যাবি, মাথা নিচু করে আসবি। আচ্ছা আম্মা। পূর্ণা রুমে এসে আয়নার সামনে দাঁড়ালো, নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এরপর গত মাসে মেলা থেকে আনা লাল লিপস্টিকটি গাঢ় করে ঠোঁটে মাখে। 14 বছরের পূর্ণার ইদানিং খুব শাস্তি ইচ্ছা করে। হেমলতা সেজেগুজি স্কুলে যাওয়া পছন্দ করে না বলে পূর্ণা আগে লিপস্টিক মাখেনি। টিনের দেয়ালে কাঠের ঘড়ির কাঁটায় 10টা টিনের দেয়ালে কাঠের ঘড়ির কাঁটায় সকাল 10টা বাজলো মাত্র। এখনও পদ্মজা উঠল না। টিনের দেয়ালে কাঠের ঘড়ির কাঁটায় সকাল 10টা বাজলো মাত্র। এখনও পদ্মজা উঠল না। হেমলতা মেয়েদের রুমে ঢোকেন এবং পদ্মজার দু হাত ভাঁজ করে ঘুমাচ্ছে। জানলার পর্দা ভেদ করে আসা আলতো পেলব রোদ্দুরের স্পর্শে পদ্মজার মসৃণ পাতলা ঠোঁট, ফর্সা ত্বক চিকচিক করছে। হেমলতা বিসমিল্লা বলে তিনবার ফু দেন মেয়ের শরীরে। গুরুজনরা বলেন মায়ের নজর লাগে বেশি, নজর কাটাতে বিসমিল্লা বলে ফু দিতে হয়। হেমলতার মায়া লাগছে পদ্মজার ঘুম ভাঙাতে, তবুও আদরে গলায় ডাকলেন, পদ্ম, এই পদ্ম। পদ্মজা চোখ খুলে মাকে দেখে দ্রুত উঠে বসে। যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিনই হেমলতা ডেকে তোলেন। পদ্মজা অপরাধী কণ্ঠে প্রশ্ন করল, বেশি দেরি হয়ে গেছে আম্মা? সমস্যা নেই, মুখ ধুয়ে খেতে আয়। পদ্মজা দ্রুত কলপারে গিয়ে ব্রাশ করে মুখ ধোয়। হেমলতা শিক্ষকের মেয়ে, তাই তার মধ্যে নিয়ম নীতির প্রভাব একটু বেশি। মেয়েদের শক্তপোক্ত নিয়ম রেখে বড় করেছেন। পদ্মজা রান্নাঘরে ঢুকে দেখলো প্লেটে খাবার সাজানো। সে মৃদু হেসে প্লেট নিয়ে টেবিলে গিয়ে বসলো। তখন হেমলতা আসেন। পদ্ম দ্রুত ওড়না দিয়ে মাথা ঢাকেন এবং হেমলতার দেওয়া আরেকটা নিয়ম, খাওয়ার সময় মাথা ঢেকে খেতে হবে। পদ্মজা নিঃসুপ থেকে শান্ত ভঙ্গিতে খেতে থাকলো। হেমলতা মেয়েকে সহজ কণ্ঠে বললেন, তাড়াহুড়ো করছিস কেন? মুখ ধুতে গিয়ে চুল ভিজিয়ে এসেছিস? খেয়ে রোদে বসে চুলটা শুকিয়ে নিবি। আচ্ছা আম্মা। আম্মা পূর্ণা প্রেমা আসে নাই। পূর্ণা আসছে, প্রেমা দুপুরে আসবে। আম্মা, আব্বা কবে আসবেন? পদ্মজার প্রশ্নে হেমলতা দাঁড়িয়ে পড়ল। শুকনো গলায় জবাব দেন, আমি জানি না, খাওয়ার সময় কথা বলতে নেই। হেমলতা চলে যেতেই পদ্মজার চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল পড়ে পাতে। পদ্মজা দ্রুত হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মোছে। পদ্মজার জীবনে জন্মদাতা আছে ঠিকই, কিন্তু জন্মদাতার আদর নেই। সে জানে না তার দোষ কী, কেন নিজের বাবা বাকি বোনদের আদর করলেও তাকে করেন না, কথা অবধিও বলেন না। 2বার মাকে জিজ্ঞাসা করলেও জিজ্ঞাসা করে সে, আমি কি এখানে একটুখানি ভুল হয়ে গেছে, আমি একটু আবার পড়ছি এই জিনিসটা। 2বার মাকে জিজ্ঞাসা করে সে, আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে আম্মা? সন্তান হয় না বলে আমাকে দত্তক এনেছিলে? আব্বা কেন আমাকে এত অবহেলা করেন? ও আম্মা, বলো না। হেমলতা তখন নিশ্চুপ থাকেন। অনেকক্ষণ পর বললেন, তুই আমার গর্ভের সন্তান আর তোর বাবারই মেয়ে। এখন যা পড়তে বস, অনেক পড়তে হবে তোর। ব্যাস এইটুকুই, এর থেকে বেশি কিছু বলেন না হেমলতা। পদ্মজার কেন জানি মনে হয় একদিন হেমলতা নিজ থেকেই গোপন কোনো কথা বলবেন, তবে সেটা যেন সহ্য করার মতো হয়, এই দোয়াই সারাক্ষণ করেন সে। এত কী ভাবছিস, তাড়াতাড়ি খেয়ে ওঠ। হেমলতার কথায় পদ্মজা ভাবনার সুতো ছিল, দ্রুত খেয়ে ওঠে। আজ আমের আচার বানানোর কথা ছিল। সন্ধ্যা কাটতেই বিদ্যুৎ চলে গেছে। কয়েক মাস হলো গ্রামে বিদ্যুৎ এসেছে। আটপাড়ার মিলিয়ে অনন্তপুর, তাদের গ্রামের নাম আটপাড়া। প্রতিদিন নিয়ম করে সন্ধ্যা রাত থেকে 3 ঘন্টা গ্রাম অন্ধকারে তলিয়ে যায়। আর সারাদিন তো বিদ্যুতের কোনো নামগন্ধই থাকে না। বিদ্যুৎ দিয়ে লাভটা কী হলো? পদ্মজা, পূর্ণা, প্রেমা 3 বোন একসাথে পড়তে বসেছিল। বাড়ি অন্ধকার হতেই 9 বছরের পূর্ণা খামচে ধরে পদ্মজার ওড়না। পদ্মজা মৃদুস্বরে ডাকলো, আম্মা, আম্মা, আয় টর্চ নিয়ে যা। হেমলতার আহ্বানে পদ্মজা উঠে দাঁড়ালো।
প্রেমা অন্ধকারকে খুব ভয় পায়। পদ্মজার ওড়না ছেড়ে পূর্ণার হাত চেপে ধরে। টর্চ নিয়ে রুমে ঢোকার মুহূর্তে পদ্মজা গেট খোলার আওয়াজ পেল। উকি দিয়ে হানিফকে দেখে সে দ্রুত রুমে ঢুকে পড়ল। হানিফ পদ্মজার সৎ মামা। বুবু, বাড়ি আন্ধার কেন? বাড়তে টাতে জ্বালাও নাই? হানিফের কণ্ঠে। হানিফ আসছিস? হেমলতা রুম থেকে বেরিয়ে বলেন, হাতে হারিকেন। হানিফ সবকটি দাঁত বের করে হাসলো, বলল, হ আমি। আয় ভেতরে আয়। হানিফ বারান্দা পেরিয়ে বড় ঘরে ঢুকলো। তোমার ছেলেগুলেন কইতে? আছে, রুমেই পড়ছে। এই অন্ধকারেও পড়ে? হেমলতা কিছু বললেন না। হানিফ এই বাড়িতে আসলেই কেন জানি খুব অস্বস্তি বোধ হয়, অকারণেই। ওদের খাওয়ার সময় হয়েছে, তুইও খেয়ে নে। এইখানে খামো? না, তোমার সরাইখানাতে যাইতে হইব। কথাটায় রসিকতা ছিল। গ্রামে থেকেই হেমলতা খাওয়ার জন্য আলাদা রুম নির্বাচন করেছেন, সেটা হানিফের কাছে রসিকতা বটে। হেমলতার প্রশ্নের জবাব সোজা সাপটা না দিয়ে বললেন, খেতে চাইলে খেতে আয়। পদ্মজা কিছুতেই খেতে আসলো না। কেমন জড়সড় হয়ে আছে, মনে হচ্ছে হানিফকে ভয় পাচ্ছে বা অবহেলা করছে। হানিফ 6 বছর সৌদিতে ছিল, 3 মাস হলো দেশে ফিরেছে। 3 মাস আগে যতবার হানিফ এই বাড়িতে পা রেখেছে ততবারই পদ্মজার অজুহাত দিয়ে কোনো না কোনোভাবে দূরে থেকেছে। হেমলতা বিচক্ষণ মস্তিষ্কের মুহূর্ত ভেবে নিল অনেক কিছুই, তাই জোর করলেন না। আজই এই লুকোচুরির ফয়সালা হবে। হানিফ পদ্মজাকে দেখার জন্য অনেক ছলচাতুরি করল, কিছুতেই সুযোগ পেল না। বিদ্যুৎ আসার ঘণ্টাখানেক পর হানিফ চলে যায়। পদ্মজা, পূর্ণা, প্রেমা রুমে ঢুকতেই পদ্মজা ঝাঁপিয়ে পড়ে। রুদ্রশ্বাস কণ্ঠে বলল, কতবার না করছে লোকটার সামনে বেশিক্ষণ না থাকতে। তোরা কেন শুনিস না আমার কথা? পূর্ণা ও প্রেমা বিস্ময়ে হতবিহ্বল। পদ্মজা কখনোই তাদের এমন নিষেধ দেয়নি, তাহলে আজ কেন এমন বলছে? হেমলতা রুমে ঢুকতেই পদ্মজা চুপসে গেল। পদ্ম, আমার রুমে আয়। মায়ের এমন কঠিন কণ্ঠ শুনে পদ্মজার কলিজা শুকিয়ে আসে। হেমলতা নিজের ঘরে চলে যান। হেমলতা মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। পদ্মজা নতজানু হয়ে কাঁপছে। সুন্দরীরা ভীতু আর বোকা হয় তার দৃষ্টান্ত প্রমাণ পদ্মজা। হেমলতার খুব মায়া হয় পদ্মজার সাথে উঁচু কণ্ঠে কথা বলতে। পদ্মজা রূপসী বলেই হয়তো। গোপনে আবেগ লুকিয়ে তিনি বজ্রকণ্ঠে প্রশ্ন করলেন, কী লুকোচ্ছিস? হানিফের সামনে কেন যেতে যাস না? সে কি করেছে? পদ্মজা ফোপাতে থাকে। হেমলতা সেকেন্ড কয়েক সময় নিয়ে নিজেকে সামলান। কণ্ঠ নরম করে বললেন, হানিফ ধনীবাজ লোক, সৎ ভাই বলে বলছে না, আমি জানি। তার ব্যাপারে যে কোনো কথা আমার বিশ্বাস হবে। তুই বল, তুই কী লুকোচ্ছিস? মায়ের আদরে কণ্ঠে পদ্মজা আচমকা বাঁধভাঙা নদীর মতো হু হু করে কেঁদে উঠল। এই ছিল প্রথম পর্ব। আর সরি, আমি মাঝে মাঝে আটকে যাচ্ছি। আসলে আমি সেরকম প্রফেশনাল কেউ না। আসলে আমার উপন্যাস পড়তে ভালো লাগে আর শোনাতেও ভালো লাগে। আর আপনাদের পড়ে শোনাচ্ছি, এটাই আমার প্রথম উপন্যাস যে আপনাদের আমি পড়ে শোনাচ্ছি। হয়তো আপনারা শুনেছেন যে মাঝে মাঝে অন্য কোনো জিনিসের আওয়াজ হচ্ছে, কারণ আমার এখান থেকে অনেক বাইক যাতায়াত করছিল, তো তার জন্য ভালো করে রেকর্ডিং করতে পারিনি এটা আমি, তো তার জন্য সরি। আর আমার ভুল ত্রুটিগুলো একটু মানিয়ে নেবেন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের পর্বে।